শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা এক্স, পর্ব সংখ্যা 30। তন্ময়ের অঙ্গপতঙ্গে জড়ানো কালচে পোলো শার্ট, বুকের দিকে কিছুটা বোতাম সুপরিপূর্ণ লাগানো হয়নি। হাত ঘড়িটা পড়তে নিয়ে রুমে তাকালো তড়িৎ। আশ রঙের গাড়িটা বের করলো গ্যারেজ হতে। সদর দরজার বাইরে গাড়ি পার্ক করলো অনেকক্ষণ। ইচিরে পাকা মেয়েটা এখনো নামেনি। তৈরি হতে এতটা সময়ের প্রয়োজন পড়ে নাকি? অবশ্য মেয়ে মানুষ বলে এমন হতেও পারে। গুনে গুনে 20 মিনিট পর নেমে পড়েছে। তাও সাদা পাজামা সেট পরেছে। বৃষ্টির দিনে ওর সাদা কাপড় চোপড় পরা নিয়ে সেই নিষেধাজ্ঞা সে দিয়েছে। তাকে সে ভুলেছে বলেই তো সাহস করেছে। যদি ভুলবশত ভিজে তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? ওরু দরজা খুলে তন্ময়ের পাশে বসল। হেসে সে বলতে যাচ্ছিল, বড় ভাইয়া। চুপ! তন্ময় গম্ভীর কণ্ঠে ধমক দেয়। বড় ভাইয়া ডেকে ডেকে বিষাদ করে তুলেছিস তার রুহু। ওদিকে ধমকে ওর অন্তরাত্মা নিতে পড়ল। অভিমান ঝলকে গিয়ে বুকের ভেতরটা গাল ফুলে ওপাশে মুখ পেতে থাকলো। জানালার কাজটা নামালো। তারপর আসমানের একগুচ্ছ কালো মেঘ। সকালবেলা বাইরের অন্ধকারে নেয় আধারের ভাব। ঝুমঝুমিয়ে নামছে বর্ষা। মুহূর্তেই এক ঝাঁক বর্ষণ পেটলা পুতলি বেঁধে অরুর কোলে এসে বসলো। হাওয়ার বৃষ্টি এক একটা ফোঁটা মিলেমিশে তরজরিত ভিজিয়ে দিল তার দৃশ্যমান রূপকে। বজ্রপাতের তুমুল শব্দ হলো। আশেপাশে কোথাও বজ্রপাত পড়েছে। সুরের আওয়াজে চিত্তসুরে বর্ষণ হয়ে যাচ্ছে। থামাথামি নাম ধরা নেই বললেই চলে। তন্ময়ের নয়ন যুগল বেহায়ার মতো অরুতেই চলে গেছে। ফোঁটা জলে ভেজা গোলাপি অষ্টদয় দেখতে বুকে ছ্যাদ করে উঠছে। ডান হাতে হুইল ধরে বা হাতে চটপট করে অরুর কাজটা উঠিয়ে দিল বিনা বাক্যে। গাড়ির ভেতরে এখনো নিস্তব্ধতা সবময়। বৃষ্টির পর শব্দ কোনো কহরে প্রবেশ করছে না। গাড়ির সামনে গ্লাসে ব্যস্ত হয়ে আছে রেন উইটপাস। ক্ষণে ক্ষণে সেই বৃষ্টি মুছছে। তন্ময় আর চোখে চাইল অরুর দিকে। মুখখানা ভার করে রেখেছে কাচের পানে। কাজ তুলে দেওয়ার পছন্দ হয়নি হয়তো। তা যাই হোক, সবকিছু কি ওর পছন্দ মার্জিত হতে হবে নাকি? মুহূর্তে মনটা খচখচ করে উঠল। ধমকটুকু দেওয়া তার ঠিক হয়নি। ইচ্ছে করছে কাজটা নামিয়ে দিতে, ওকে নিজের ইচ্ছে মতো ভিজতে দিতে। আবার ভিজলেও সর্দি লাগবে, জ্বর হওয়ার সম্ভাবনা আছে। দোটানায় পড়ল হৃদয়টা লুকিয়ে। তন্ময় সাধারণ গলায় শুধালো, কোথায় যেতে ইচ্ছে হচ্ছে? লন্ডন। ওরও তেরামো জবাবে তন্ময়ের কণ্ঠস্বরের সমুদ্রের শান্ত স্রোতের ন্যায় শোনালো। এই সপ্তাহ কিংবা মাসে তো সম্ভব না, পরে ভেবে দেখব। এর আগে শুনলাম হাতির ঝিল যেতে চাচ্ছিলি, সেদিকে যাব তাহলে? ওর মুখ ভেঙ্গালো। ঠিকই তো বড় ভাইয়া। তন্ময় চুপসে গেল। গম্ভীর মেঘ জমলে মুখশ্রীতে চেয়েও ঠিকঠাক বড় ভাইয়ার সম্বোধনটি হজম হচ্ছে না। হজম না হওয়ার কারণ অবশ্যই রয়েছে। ও এখনো ঠিক মুখ তন্ময় ভাইটুকু বলতো না। আপনি আপনি বলে ডেকে যেত। আর এখন উঠতে বসতে বড় ভাইয়ার সম্বোধন সে কীভাবে পেটের ভেতর চালান করবে? মাটন খেয়ে কেউ কি আর চিকেন পছন্দ করবে? তন্ময় চেহারা দৃশ্যগত হচ্ছে পছন্দ নামক শব্দটি অপছন্দ। ওর নিশ্চয়ই বুঝে নিয়েছে, না হলে বারংবার কেন বলে যাবে? শেয়ানা মেয়েটা তাকে বিরক্তির চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ খামোশ থেকে তন্ময় অনড় কণ্ঠে বলল, নর্মালি কথা বল। নর্মালি কথা বলছি বড় ভাইয়া। এর থেকে নর্মাল কথা বল আমার জানা নেই। তন্ময়ের কণ্ঠে নেমে এলো শেখাবো? অরু হৃদয় তড়িৎ বেগে স্তব্ধ হলো। দৃষ্টি হলো ছন্নঝাড়া এলোমেলো। আঁকি পাতায় ভেসে উঠল মাওয়া ঘাটে ঘটে যাওয়া দৃশ্যটুকু। ওই অষ্টুদয় তার অষ্টু ছোঁয়ার পূর্বেই ভয় সাবার। বুকের ভেতর ওঠানামার গতি বেগতিক হলো অরুর। ঘুরে গেল জানালার দিকে। তন্ময় হাসে শব্দহীনতা বজায় রেখে। ঠোঁটের নিচের অংশটুকু দাঁত দিয়ে চেপে ধরে। ওরু ভুলবশত তার দিকে তাকাচ্ছে না। বেশ কাবু হয়েছে। নির্লজ্জের মতো তার এমন কথাটা বলা উচিত হয়নি। মুখ কি আর উচিত অনুচিত ভেবে বলে? যার হৃদয়ে আসে তাই মুখ বলে দেয়। ওভারব্রিজের রাস্তাটা ধরেই গাড়ির গতি কমালো তন্ময়। কাজটা নামিয়ে দিল দুপাশ থেকে। আসুক বৃষ্টি, ভিজে দিক সর্বস্ব। ওরও এবার নড়ে চড়ে ওঠে। ওষ্ঠ ঘেঁষে স্মিত হাসি উপভোগ করছে হিমশীতল বাতাস। বৃষ্টি রিমঝিম শব্দ। হাতটা বের করে ঠান্ডা শীতল বৃষ্টির জল হাতের মুঠোয় জমাচ্ছে। তন্ময়ের চোখের হাস্যোজ্জ্বল
ওরকে পরন্ত বিকালে এক চিলতে রোদ লাগছে, এক চিলতে আদর। মানুষজন বিহীন হাতির ঝিল এখন শান্ত চিরস্থিত মর্জি। বৃষ্টির স্পর্শে আশেপাশে ভেজাতে নতুন রূপ তন্ময়। ব্রিজের আশেপাশে থমকে গাড়িটা। ব্রিজের নিচে নদী ছুটে চলেছে। মাথা ঘুরিয়ে তাকালো অরুর পানে। অরু তখনও বাইরের দিকে দেখছে। অদূরে দুজন কপত কপতির বৃষ্টি বিলাস। অন্যদিকে এত দেখার কি আছে? কি দেখছিস? অরু ফিরে তাকায়। একজন কাপল চেয়ে বলল, বাইরে বৃষ্টি। ওয়েদার ঠান্ডা, বাতাস ছেড়েছে। বৃষ্টির এক একটা ফোঁটাও ঠান্ডা, ভেজা দরকার নেই। ঠান্ডা লাগবে আর জ্বর তো মাস্ট। আচ্ছা, ভিজবো না, তবে ঘুরবো, ঠিক আছে? ওরও এক্ষুনি ঠান্ডা অনুভব লাগছে, গায়ে কাটা দিয়ে উঠলো। ভিজলে কেঁপে কেঁপে অস্থির হয়ে সর্বাংশ হয়ে যাবে। না ভেজাই উত্তম বলে মনে করলো। তন্ময় কিছুক্ষণ সেখানে স্থির রাখলো গাড়িটি। কিছুক্ষণ থেকে পুনরায় গাড়ি চলতে শুরু করলো। উল্টো পথ ধরে এগোচ্ছে এবার। পরদিন রাতে জয়তুন বেগম রাতের খাবার সেরে সবাইকে লিভিং রুমে উপস্থিত হতে বললেন। তিনি চাইছেন ছেলে মেয়ে, জামাই, নাতিপুতিদের নিজের সঙ্গে সিলেটে নিতে। একটু ঘুরে ফিরে না হয় আসবে সবাই। সে কত বছর পূর্বে একবার গিয়েছিল। শাশুড়ি মায়ের আবদার ফেলতে পারলেন না মোস্তফা সাহেব। আবার সে পুরোপুরিভাবে ব্যস্তও আছেন। তাও তিনি ভাবলেন, সময় নিলেন। আড়ালে আবডালে বাড়ির অন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে এলেন। ওরু, দীপ্ত, সাভিয়া, রবি ওরা এক পাশে রাজি। যাবে মানে যাবেই। পারছেন এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে। মোস্তফা সাহেব ছেলের মতামত চাইলেন। তন্ময় তখন ওরুর খুশিতে উজ্জ্বল মুখখানা দেখল। ঘোরাফেরা সম্পর্কে মেয়েটার সদাই মই হাতে দাঁড়িয়ে থাকে। বললেই দৌড়। গলায় থাকা শ্বাসটুকু ফেলে শেষমেশ বলল, যাওয়া যায়। পরদিন মোস্তফা সাহেব সিদ্ধান্ত নিলেন তারা সবাই সিলেটে যাবেন, কিছুদিন ঘুরে আসবেন পরিবার নিয়ে। মস্তিষ্ক সতেজ হবে। তারপর দিনই গোছগাছ শুরু। সন্ধ্যার পর রওনা দেবেন। তন্ময় অফিস থেকে ফিরেছিল সেই দিন। কাজকর্ম যতটুকু পেরেছে গুছিয়ে রেখেছে। ইতিমধ্যে সকলেই তৈরি হয়েছে। নিজস্ব লাগেজ হাতে লিভিং রুমে দাঁড়িয়ে। তার জন্যই যত অপেক্ষা সবাই। তন্ময় দ্রুত ফ্রেশন আপ হতে ওপরে উঠে নিজের রুমে ফিরতে ফিরতে শার্টের হাতার বোতাম খুলতে থাকে। দু হাতের বোতাম খুলে হাত বাড়ায় বুকের দিকে। সবগুলো বোতাম খুলে ঘরে ঢুকতেই অঙ্গ প্রত্যঙ্গে ল্যাপটানো শার্ট পরিপূর্ণভাবে খুলে দিয়েছে। হঠাৎই পদচারণে স্তব্ধ। পিঠ ঠেসে ঠেকে যায় অরুতে। অরু দাঁড়িয়ে তার কাভার্ডের সামনে, হাতে সাদা রঙের শার্ট ভাঁজ করে লেগেজে গোছাচ্ছিল। ও নিজে পরিপাটিভাবে তৈরি, সাজগোজ করেছে সামান্য। চুলগুলো আধখোলা অনুমিতে বেঁধে রেখেছে। এক কাঁধে ফেলে দিয়েছে তা। আপাতত ওর দৃষ্টি তন্ময়ের ওপর। ওষ্ঠদ্বয়ের মাঝখানে ফাঁকা হয়ে গেছে মুহূর্তে। আখি দুটো বড়সড় আকারে বিষময় রূপ ধারণ করেছে। দৃষ্টি তন্ময়ের উন্মুক্ত বুকে নিবদ্ধ। তন্ময় সেসব এক ভুরু উঁচু করে চায়। লজ্জাজড়িত অরু নয়ন ফিরিয়ে নেয়। অপ্রস্তুত হয়ে হইচই ফেলে দ্রুত পদক্ষেপ ফেলে বেরিয়ে যায়। তন্ময় ওর যাওয়ার পথ দেখে নিঃশব্দে হাসে। শার্ট বিছানায় ছুঁড়ে লাগেজের দিকে এগোয়। সবকিছু পরিপাটি করে গোছানো। তাদের এই সিলেটের ভ্রমণের পথ ছিল অতুলনীয় আনন্দের বিশেষ একটি মুহূর্ত। তন্ময় 24 ঘন্টায় অরুর পাশে পেয়েছে, দেখেছে তাদের আলাদাভাবে, একান্তভাবে এক অনুভূতির প্রকাশের রীতিমতো চলছিল। যেন সব ঠিকঠাকই ছিল, একদম যেন মেঘের দেশে স্বপ্নের বাড়ি। তারপর হঠাৎ করে অরুর ভীষণ জ্বরে আক্রান্ত হলো। জ্বর ছুঁতে ওর আখি দুটি ভর করে অন্যরকম চাহনি। যেই চাহনিতে তন্ময় পরিচিত নয়। সে কখনোই এই অন্যরকম অরুকে দেখেনি, জানেনি। বিষগ্নতা ওর মুখশ্রীতে লেপ্টে। মনে হচ্ছিল ওর ভেতরে বসবাস করা আদরে আত্মা আর নেই। ডাকলে শুধু না, কথাও বলে না। তন্ময় এই রূপে চিন্তিত, ব্যথিত হয়। হৃদয় জ্বলে পড়ে ছারখার হয় শুধু। অসহ্য রকমের যন্ত্রণা তার সর্বাঙ্গে জড়িয়ে যায়। তারপর হুট করে কাউকে কিছু না বলে, কিছু না জানিয়ে ঢাকা ফিরে গেল। 105 ডিগ্রি জ্বর নিয়ে কেন এমন করলো? কি করলো? তন্ময় কি অজান্তে ওকে কষ্ট দিয়েছে, নিরাশ করেছে? না হলে তার ওরও এমন মেয়ে নয়। তন্ময় তখন দিশেহারা, পথভ্রন্ত। মোস্তফা সাহেব ছেলের এমন অবস্থা দেখে অস্থির হন। কাঁদছে সুধান। কি হয়েছে আব্বা? এমন করতেছো কেন? ওর কি হয়েছে বাবা? ও চিন্তা হচ্ছে খুব। চলো আজই রওনা দেই, আমি গাড়ি রেডি করছি, চিন্তা করো না।
অত্যন্ত চিন্তিত মোস্তফা সাহেব বেরিয়ে পড়েন। আজই ঢাকা ফিরবেন সিদ্ধান্ত নেয়। তন্ময় মাথা নুয়ে বসে রইল, চক্ষু দুটো লালচে, হাতে সেলফোন। 45টি কলের মধ্যে ইতিমধ্যে দিয়েছে 20-এর অধিক মেসেজ, একটা কলও রিসিভ হয়নি। মেসেজের কোনো জবাব আসেনি। উল্টো ফোনটা বন্ধ করে ফেলেছে। তন্ময়ের চল শক্ত হয়, হাতের ফোনটা আছাড় মেরে ফ্লোরে ছুঁড়ে মারে। ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে যায় ফোনটি, তাতে দাঁত পিষে বিড়বিড় করে ওঠে, এই কাহিনীর উপযুক্ত কারণ তুই দেখাতে না পারলে তোকে খেয়ে ফেলবো, জাস্ট খেয়ে ফেলবো অরুর বাচ্চা। তন্ময় নির্বোধ নয়, বরং যথেষ্ট জ্ঞানী সে, যার রীতিমতো ম্যাথমেটিক্স পছন্দের সবচেয়ে সাবজেক্ট ছিল। সে সারাদিন কষে কষে অঙ্কের এক একটি সূত্র মনে রেখে অঙ্ক মিলন ঘটাতো, যার হায়ার ম্যাথমেটিক্স সর্বোচ্চ নাম্বার উঠত। অবশ্য সে বুঝে নিয়েছে অরুর বিদেশি হৃদয়, না হলে তার ওরও এমন কেন করবে? এহেন আচরণে ওর পার্সোনালিটিতে নেই। সে বৈরাগী হবে, তবু তন্ময়কে কিঞ্চিত দূরত্ব যেন সে রাজি নয়। তাহলে কি এমন ঘটলো যার কারণে এত দূরত্ব এগিয়ে গেছে? এই যাত্রায় মোস্তফা সাহেব ফিরলেন বাড়ির বন্দোবস্ত করে। পুত্র চিন্তিত মুখমণ্ডল দেখে দীর্ঘশ্বাস ফেললেন, মস্তিষ্কে জটিলতার দড়ি খুলতে বললেন, রাতের খাবার খাবি আয়, বেরোবো কিছুক্ষণের মধ্যেই। তন্ময় তখন হঠাৎ ওই চমৎকার দৃঢ় শোনালো, শুনুন বাবা, আপনি আমাকে দুগলার টিপে মেরে ফেলুন, তারপর সব শান্তি। আপনিও চরম শান্তি পাবেন, ফুর্তিতে আমেদে ঘুমাবেন। কথাটুকু শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না, হনহন হয়ে বেরিয়ে গেল সে। পুত্রের এহেন কার্যকলাপে বাক্য স্থিত মোস্তফা সাহেব পিতা নামক অনুশোচনায় হৃদয়টা একবার চুপসে একটুকু হয়ে গেল। সরল মুখখানি নেতিয়ে পড়ল। পুত্রের আপনি সম্বোধন জানা দিচ্ছে, আজ তাদের পিতা পুত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ নামক সংঘর্ষ হবে। পুত্র তার রেগেমেগে অস্থির এক প্রকার। মোস্তফা সাহেব দোষ কোথায়? সে শুধু চেয়েছিল সারাটি জীবন যেন তাদের পুরো পরিবারের সম্পর্ক অনড়, কোনো ভঙ্গন যেন ছুঁতে না পারে। এইটুকুই তো চেয়েছিল। তো পুত্রের নিকট আবেদন রেখেছে ওর চারপাশে না ঘুরতে। ওর ছোট অবুঝ, এখন হয়তো ওর তন্ময়কে পছন্দ। বুঝদার হলে যদি পছন্দ না হয়, বয়সের ব্যবধানে দুজনের বোঝাপড়া যদি কমতি রয়ে যায়, তখন কি হবে? বিয়ে দিয়ে তারপর যদি বিয়েটা না টিকে, শুধু ওদের সংসার নয়, সঙ্গে ওদের পরিবারটাও ভেঙে চুরমার হয়ে যাবে। আর তারপরেও সে জানে না ছোট ভাইয়ের মতামত। কন্যার মাতা হিসেবে সুমিতা বেগমও সম্মতি প্রয়োজন। সেক্ষেত্রে মোস্তফা সাহেব এখনই অনুভব করতে পারছেন সুমিতা বেগম খুব করে চাচ্ছেন নিজের ভাইয়ের ছেলের হাতে অরুকে তুলে দিতে। অবশ্য সেটি তিনি কখনো হতে দিবেন না, বেঁচে থাকতে তো নয়ই। এ যাত্রায় সে খুব করে বুঝিয়ে নিয়েছে পুত্রের অনুভূতি। অরুকে না পেলে পুত্র তার সন্ন্যাসী হয়ে উঠবে নিশ্চিত। আর যাই হোক, মোস্তফা সাহেব নিজের পুত্রকে হারাতে চায় না। ধীরে সুস্থে সব হাতের মুঠোয় আনবেন তিনি। পূর্বে অরুর একটু বড় হোক, মেয়েটা বড্ড ছোট। তার মেয়ে সাভিয়া এই বয়সে এসেও পড়াশোনা চালাচ্ছে স্বাধীনভাবে, এখনও নিজের মেয়ের বিয়ে শাদীর কথা ভাবেনি। তাহলে তিনি কোন মুখ নিয়ে ছোট ভাইয়ের সম্মুখে তার ওইটুকু মেয়ে চাইবেন? লজ্জাবোধ বলতেও তো তার কিছু আছে নাকি? সে তো নিজের পুত্রের মতো পাতলা চেহারা নন। খাওয়া দাওয়া বড় দূরের বিষয়। তন্ময় কাপড় চোপড়ও পরিবর্তন করেনি, সেভাবেই ড্রাইভিংয়ে বসে। একে একে সকলে উঠে বসলো গাড়িতে। গাড়ি ছেড়েছে, সম্পূর্ণ রাস্তা খোমস রূপেই রইল। মুখে একটু শব্দ করেনি। বসবার ভঙ্গিমা একটু ঘটল না পরিবর্তন, না হয়েছে নড়চড়। গাড়িটিও এক মুহূর্তের জন্য থামেনি, এক নাগারে ছুটেছে অহনিশভাবে। মোস্তফা সাহেব উদাস হতাশ, এদিকে স্ত্রী তার সবকিছু থেকে অবুঝ। কি সুন্দরভাবে বেশ আমোদে ঘুমিয়ে চলেছে। আহারে, মোস্তফা সাহেব নিজের জন্য নিজেই ভালো ধরনের মায়া হলো। তখনও সূর্যোদয় হয়ে ওঠেনি। আধারে আধারে ভাববান পাখিরা উড়াউড়ি না করেও কিচিরমিচির ধ্বনি কূর্ণকহরে প্রবেশ করছে। সবেমাত্র গাড়িটা এসে পৌঁছালো শাহজাহান বাড়ির দোরগোড়ায়। নীরবতা ছিন্ন ভিন্ন করে উচ্চ শব্দে সদর দরজা পেরিয়ে ভেতরে চলে এলো। গাড়ি থামতে দেরি তন্ময়ের নয়। দ্রুত গতিতে এক একটি নিঠুর পদক্ষেপে জমিনে ফেলে ভেতরে ঢুকলো। আনোয়ার সাহেব বসে লিভিং রুমে। তন্ময়কে ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন। মেয়েকে নিয়ে ফিরে তিনি আর ঘুমাননি। তন্ময় সিঁড়ির দিকে ছুটল, পদচারণ না থামিয়ে বলে উঠল তাগাতা সহিত, কি অবস্থা এখন? ওর জ্বর কমেছে চাচু? ডক্টর আঙ্কেল এসেছিল, বলেছে কিছু? এসেছিল, দেখে গেছে, জ্বর আছে এখনো, আগের থেকে কম। আমি দেখে আসি। তন্ময়ের পলকের মধ্যে সিঁড়ি গলিয়ে
করিডোর ধরে চলে গেল অরুর কক্ষের সামনে। দরজা লাগানো, আলগোছে শব্দহীনতা অবলম্বন করে খুলল। আধারে কক্ষে বাতি জ্বালালো। অরু ঘুমিয়ে, শরীরে বেবি কম্বল মেরে দেওয়া। দীর্ঘশ্বাস নিয়ে বিছানার সামনে অগ্রসর হলো, কোমর ঝুঁকিয়ে প্রেয়সীর খানারত মুখপানে। চোখের জল গালে লেপ্টে শুকিয়ে আছে। ফ্যাকাশে মুখখানা দেখে তন্ময় হৃদয়ের যন্ত্রণায় ছটফট করে উঠল। হাত বাড়িয়ে এলোমেলো কেশগুলো যত্ন সহকারে মুখমণ্ডল থেকে সরালো। ঘুমের মধ্যেই মুখ ফসকে অতর্কিত করছে অরু। তন্ময় শক্ত করে চোখ জোড়া বন্ধ করে দিল। কেন এমন করছে মেয়েটা? নিজে কিভাবে কষ্ট কেন দিচ্ছে? মাথা থেকে হাত সরাতে এবার গাল ছিল পরপর বন্ধ, অয়নযুগল নিষ্পলক প্রাণহীন মুখপানে বেশ কিছুক্ষণ চেয়ে উষ্ঠদয় এগিয়ে নিল। কপালে চুমু খেতেই পদচরণের শব্দ কর্ণকুহর হলো। চট করে সোজা হয়ে দাঁড়ালো, ভদ্রতাসূচক দূরত্ব বাড়ালো বিছানা থেকে। সকলে চলে এসেছে একসাথে। সাবিয়া অরুর রুমে বিছানায় উঠে গেল। জানালায় অরুর সাথেই থাকবে। জাবেদা বেগম পাশে বসে অরুর মাথা বোলালেন। মোস্তফা সাহেব অদূর হতে পরপর আনোয়ার সাহেবও বেরিয়ে এলেন। তন্ময় সেভাবে দাঁড়িয়ে থাকলো। নিখুঁত দৃষ্টিতে দেখল শয্যাগত অরুকে। জাবেদা বেগম সহ রুবি বেগম যেতে রয়। তন্ময়, সাবিয়া, দুই ভাই বোন। সাবিয়া ঢোক গিলল। বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখে তোতলানো সুরে বলল, তো তুমি কি থাকতে চাচ্ছ ভাইয়া? তন্ময় ডান হাতের ভুরু উঁচু করে চাইল। সাবিহা বোকা বোঝা হাসি হাসতে গিয়েও ব্যর্থ। তন্ময় চোখা রাঙালো, তড়িৎ বেগে এলো, নিজের কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে স্থির রইল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। সর্বোচ্চ শক্তি একচিত্তে খুলতে থাকলে অঙ্গ প্রত্যঙ্গ চড়ানো টি শার্ট। নীলুষ মস্তিষ্কে অশান্ত মনকে এক সাংঘাতিক রাত পেরিয়ে গেল আজ সে। ৩-৪টা দিন টানা প্রেয়সীর আদুরে মুখখানা দেখা সাক্ষাৎ মিলল না। ঘণ্টাখানেক শোনাও হয় না ওর উচ্চকণ্ঠের হাসি সুর, নুপুরের ধ্বনি, সবকিছু আবছা। দরজার করাঘাত করে ডেকে উঠেও লাভ হলো না। শুক্রবার ছিল সেই দিন। বাসাতেই তন্ময়। অফিস নিয়ে আজ ছুটির দিন বলে কথা। বেলা করে উঠেছে ঘুম থেকে। ইদানিং কাল রাতে ঘুম হয় না। নির্ঘুম কাটিয়েছে প্রত্যেকটি রাত। সিগারেটও ভালো রকমের খাওয়া হয়েছে। বন্ধু বান্ধবের পালায় না পড়লেও এত সিগারেট খাওয়া তার হয় না। এ যাত্রায় ঠিক কী কারণে সিগারেট টানছে তন্ময় নিজেও জানে না। নিজ কক্ষ ছেড়ে বেরোতেই নজর ফেলে অরুর কক্ষে। দরজা খোলা আগের মতোই। তন্ময় হৃদয় খুশখুশ করে ভেতরে ঢুকবে পূর্বের চিরচেনা মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে হলো। ধ্বনি ভেসে আসতে নিচে থেকে তন্ময় দ্রুত নামলো সিঁড়ি বেয়ে। দুয়ারের সামনে মোস্তফা সাহেব বড় কাচের দুটো ইলিশ মাছ দুহাতে দাঁড়িয়ে। এত বড় জলজন্ত মাছ দেখে সবাই উৎফুল্ল। ওরও আগের বারে নেয় বেশ চঞ্চল। মাছ একটা নিজে হাতে নিয়ে এগিয়ে গিয়েছে। মোস্তফা সাহেব হেসে এগিয়ে দিলেন একটা মাছ ধরতে। এক হাতে নয়, ওরুকে দুই হাতেই ধরতে হলো। এতটা ভারী সে তুলতে ব্যর্থ। তন্ময় নিশ্চুপে নিচে নেমে এলো, দাঁড়ালো অরুর পেছনে। আগোচরে দেখে নিচ্ছে অরুর প্রফুল্ল বদন, খুশিতে আটখানা মুখশ্রী। তার বুকে এমন ভয়াবহ রকমের যন্ত্রণা দিয়ে এখন দিব্যি আছে। মাস্টার মোস্তফা সাহেবকে ফেরত দিয়ে ঘুরলো ওরু। মুহূর্তে মুখোমুখি হলো তন্ময়ের সাথে। তন্ময় মুখ খুলবে কিছু বলার জন্য পূর্বে ওরু এক পলক চেয়ে অন্যদিকে চলে গেল। এহেন কাণ্ডে তাজ্জব বনে গেল তন্ময়। আশ্চর্য! সন্ধ্যার পরে ছাদ পার্টি হবে আজ। সাবিয়া আয়োজন করেছে। ছাদের বড় রকমের দুটো কার্পেট বিছিয়ে নিয়েছে। এক এক করে নিয়ে আসছে হরেক রকমের খাবার দাবার, ড্রিঙ্কস, দুটো মিনি মিউজিক বক্স, সঙ্গে গিটার। আয়ন হাজির হয়েছে সন্ধ্যার পরপরই। সেও হাত লাগিয়েছে। রবি আকাশ বসে আছে, এটা ওটা করছে। তন্ময় দীপ্তকে ডাকলো, বেরোলো। অরুর কক্ষের দাঁড়াতেই দীপ্ত ছুটল অরুকে ডাকতে। অরু পরিষ্কার কণ্ঠে বলল, যাব না, তুই যা। তন্ময় পা বাড়ালো অরুর কক্ষের ভেতর। অরু বারান্দায় দাঁড়িয়ে উদাস মনে তন্ময় অনুভব করেও ফিরে চাইল না। তন্ময় রাগ সংবরণ করলো। ক্ষিপ্ত মেজাজ লুকিয়ে যথাসম্ভব শান্ত গলায় শুধালো, কেন যাবি না? মন চাইলো তাই। তন্ময়ের বলতে ইচ্ছে করলো, তোর মন কি আমাকে খুন করতে চাইছে? সেটা চাইলে তাহলে কর। তোরা মিলেমিশে আমাকে মেরে নদীতে ফেলে দে। মুখে বললো, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন বলতে না হয়। তন্ময় বেরিয়ে এলো। ছাদে এসে দেখলো সাবিয়া কিছু
সবকিছু পরিপাটি করছে। বড় ভাইকে দেখে সাবিয়া শুধালো, অরু কই? তন্ময় গম্ভীর মুখে জবাব দিল, ঘরে। সাবিয়া আর প্রশ্ন করলো না, ছুটলো অরুকে আনতে। আইন পাশে এসে দাঁড়াতেই তন্ময়ের দুজনেই এটা ওটা নিয়ে কথাবার্তা শুরু করলো। তন্ময় অন্যমনস্ক হয়ে গেছিল আর চোখে চাইলো ছাদের দরজার দিকে। এ যাত্রায় দেখা মিলল সাবিহার, পেছনে অরু। দুজন আসছে শোরগোল আরম্ভ। অরু এক কোণে বসলো ঠিক ওই রুবির পাশে, তার পাশেই দীপ্ত। তন্ময় বসেছে আকাশ আয়নের পাশে। সে সকালের কীর্তিকলাপ দেখে মনে হলেও আর চোখে ধ্যান দিল অন্যজনের দিকে। অরু চুপচাপ বসে হুটহাট অনিচ্ছুকভাবে দু একটা বাক্য ছুটছে। তন্ময় অরুর আনন্দে ছিটে ফোটা অনুভব হলো না। দুজনেই অন্য দেশে বিরাজ করছে। আয়ন মুখে জিজ্ঞেস করে নিয়েছে, আজ অরুর কি হলো? অরু কোনো রকম হাসাহাসি কেন করছে না? শরীর খারাপ? ব্যাস এইটুকুই। রাত 9টা পর্যন্ত গান বাজনা হলো, আর ঘণ্টাখানেক চলতো। তবে বাধা করলেন মোস্তফা সাহেব। তিনি গম্ভীর মুখে আদেশ ছুড়লেন, এসব থামে নিচে নামতে। অরু যেন তাই যাচ্ছিল। মোস্তফা সাহেবের সঙ্গে নেমে গেছে চটজলদি। দৃশ্যমান রূপে আধা নামলো তন্ময়ের সুদৃশ্য মুখমণ্ডল জুড়ে। সাবিয়া এ যাত্রায় আর নিশ্চুপ রইতে পারল না। সকলে নিচে নামলেও সে দাঁড়িয়ে রইল, অগ্রসর একা দাঁড়িয়ে থাকা বড় ভাইয়ের দিকে। তন্ময় পকেটে হাত দিয়েছে সিগারেট ধরাবে বলে। সাবিয়া দেখে চিনতে ভাবনা মস্তিষ্ক হাতে বাদ দিল আপাতত। প্রশ্নসূচক চোখে সাবিয়া দৃঢ় কণ্ঠে জানালো, বড় মামা চাচ্ছিলেন তোমাকে মেয়ে জামাই করতে। মা এক দফাতে মুখের ওপর না করতে পারেনি। ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে তোমার সময় প্রয়োজন, কিন্তু তারা কোনো প্রকার না ভেবেই বিয়েটা হবে বলেছে। সে সূত্রে হয়তো অরুকেও বলেছে। তন্ময়ের ঘাড় আগে রিড়ি করে উঠল, দাঁতের দাঁত চেপে শক্ত করলো চোয়াল। মুঠাবন্দি হলো হাত জোড়া। ফুলে ফুসে উঠল রাগে, নীলচে শিরা উপশিরা। বাড়ি ঘর ভেঙে ঝলসে দিতে পারলে হয়তো শান্তি মিলত। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত হলো, শ্বাস প্রশ্বাসও চঞ্চল হলো। সাবিয়া বড় ভাইয়ের রূপ দেখে চুপসে দাঁড়িয়ে রইল। তন্ময় বড় বড় পদচারণে ছাদ থেকে নেমে এলো, সোজা সাপটে এসে দাঁড়ালো লিভিং রুমে। মোস্তফা সাহেবকে সংবাদ দিচ্ছিলেন। আমাদের টেলিভিশন দেখতে থাকা পিতার মুখে বাক্য ছুড়ল, বাগানে এসো, কথা আছে। কথাটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে গেল সে বাড়ি থেকে। মোস্তফা সাহেব আশ্চর্যের সপ্তম হতে পিছু নিলেন ছেলের। তার আসতে দেরি পুত্রের ক্রোধাদিত কণ্ঠ ভেসে আসতে দেরি হয়নি। এই বিয়ের বিষয় কই থেকে আসলো? এই কলিপলি কোন আসমান ভেদ করে নামলো? হ্যাঁ, আমার শান্তিস্তর জীবন তছনছ করে তুমি কি আরাম পাচ্ছ? আরাম করে টেলিভিশন দেখছো? আমাকে কেটে টুকরো টুকরো করে টেলিভিশনের সেট আনন্দ নিতে চাচ্ছ তুমি? হ্যাঁ? মোস্তফা সাহেব অদ্ভুত সাজলেন। কি সম্পর্কে বলছো আমি বুঝতে পারছি না। তন্ময় লম্বা সরু নাকের পাতা ফুলে উঠেছে। মোস্তফা সাহেব হাল ছাড়লেন, দীর্ঘশ্বাস টেনে নিয়ে বললেন, তোর মামা চাইছিলেন নিজেদের মধ্যে বিয়ে শাদী হোক। তোর মায়া তাই আমার সাথে আলাপ করেছিল এই বিষয়ে। সে মুখের ওপর না করেনি, ভদ্রতা বজায় রাখতে বলেছে। তোর মতামত জেনে জানাবে। তোমার স্ত্রী এই সামান্য ভদ্রতা এখন আমার গলার দড়ি হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার কণ্ঠে এই বাড়ির পাকাপোক্তভাবে জানাও এসব ড্রিমস না দেখতে। তুমি না পারলে বলো, আমি গিয়ে বলি। মোস্তফা সাহেব বোঝানোর স্বরে বলল, আমি বলবো। শোন। তন্ময় শুনল না, বাড়ির ভেতর ঢুকে গেল। হৃদয়টা অশান্ত হয়ে আছে। মেয়েটা ভীষণ ব্যথিত হয়েছে নিশ্চয়ই। ও কি চেনে না তাকে? এখনো কি বোঝেনি? বিন্দু মাত্র বোঝেনি বলেই তেমন থার্ড ক্লাস কথা মেনে নিয়ে অভিমান করে বসে আছে। তন্ময় এলো সাবিয়ার কক্ষে। দরজায় করাঘাত করে বেরিয়ে এলো সাবিয়া। তন্ময় বলল, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। ছাদে মিউজিক বক্স দুটো রয়ে গেছে। ওরুকে গিয়ে বল এক্ষুনি নিয়ে আসতে, ভিজে যেতে পারে। সাবিয়া বিহল হয়েও পারল না। তার দুষ্টুমি ভঙ্গিতে বলতে ইচ্ছে করলো, তুমি গিয়ে নিয়ে আসো, অথবা আমি গিয়ে নিয়ে আসি। ওরুকে কেন যেতে হবে? তবে তা প্রকাশ করা অসম্ভব। মনে থাকা বাক্যগুলো মনে রেখে গেল। চুপসে থাকা দেওয়ালে কোনো রকম। তন্ময় চলে গেল অন্যদিকে। সাবিয়া লুকিয়ে হাসলো ঘুরে ফিরে। ভাই তার নিশ্চিত এখন ছাদেই যাবে। কথাটি বুঝে গেছে সাবিয়া। আষাঢ় মাস, এই ধবধবে নীল সাদা আসমান। ফের পর মুহূর্তেই মেঘলা হয়ে নামে অঝরে বর্ষণ। রাত্রির এক প্রহর হয়তো
অর্ধখণ্ডিত চাঁদের অরুণোদয় ঘটে। সেই চাঁদ কালো মেঘে ঢেকে যেতে সময় নেয় মিনিট খানেক। আজ ভর সন্ধ্যাতে ফকফকে পরিষ্কার আকাশ দেখা মিলছে। এই মুহূর্তে কালো কালো মেঘ ঢাকা পরিপূর্ণ আসমান, বজ্রপাত পড়ছে উচ্চ ধ্বনিতে তুলে। এহীন ধ্বনিতেই খোলা আসমানের নিচে দাঁড়ালো, সর্বঙ্গ শরীর কাঁপছে ঠান্ডা শিহরণে। বেশ সবলীলায় দাঁড়ানো ভঙ্গিমাতে দাঁড়িয়ে ছাদের এক কোণ ঘেঁষে দৃষ্টি অদূর ছাদের দরজায়, যেন অদৃশ্য কোনো হিসেব নিকেশ ছন্দপতন ঘটাচ্ছে ফিনফিনে পাতলা আলোতেই চারিপাশটা আধার। এ যাত্রায় বড় ধাঁচের এক ফুট ক্ষীণ বৃষ্টি পড়ল ডান হাতের ওপর। পরপর একের পর এক পড়তেই থাকলো, জানান দিচ্ছে ঝুম বৃষ্টির মাতাল হবে পৃথিবী ক্ষণিকের মাঝে। এই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে নিচে নুপুরের ধ্বনি কর্ণ করে আসতেই হেসে উঠে তন্ময়। আধারে মিলিয়ে যেতেই কর্নারের দিকে এগোলো। ওরু উঠে এসে ছুটতে, এদিক সেদিক ছুটতে গিয়ে ছাদের প্রান্তরে মিউজিক বক্স কোথায়। সে তো মিউজিক বক্সে অবধি দেখতে পাচ্ছে না। আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ছাদ। আধার হলেও তো সে এতটা অন্ধ নয় যে মিউজিক বক্স দেখতে পাবে না। আশ্চর্য! পই পই করে সাবিয়া বলেছে বক্স দুটো যত্ন সহকারে নিয়ে আসতে। ওরও আরও দু তিনটে ঘুরপাক দিতে চাইল। সে যাওয়ার পরিপূর্ণতা ধারা এক পর্যায়ে মানবতা ছায়া থেকে চমকে ওঠে। ভয়ে শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটছে। চিৎকার দেবার পূর্বে দেখতে পায় মানব ছায়ার মুখমণ্ডল। তন্ময় এগিয়ে আসছে। ওরও যেন এক সেকেন্ডে ভাবলেও না। পূর্বে পা জোড়া কাজ শুরু করে দিয়েছে নিজের গতিতে। পালাবে পালাবে ভাব ছুটবে ওরু, ধরতে পলকও ফেলতে পারেনি তন্ময়ের। এতটুকু মেয়ে একটা। তন্ময়ের মতো বড় বড় দুটো পায়ের মালিকের সঙ্গে পারার কথা নাকি? ওরু ঘাবড়ায় না, পূর্বের ন্যায় লজ্জিত কিংবা চমকালো না। উল্টো বড় বড় নয়ন যুগল ছোট্ট করে নিল, কপালে ভাঁজ ফেলে চোখ রাঙালো। দারুণ তো! তন্ময়ের মনে হলো অরুর চোখ রাঙানো এই অন্যরকম আর্ট, ভিন্ন রকমের স্বাদ, কি তেজস্বী রূপ। এরূপ সেরূপ আগে দেখেনি। মনে হচ্ছে তার। অরুর কণ্ঠের চমৎকার পরিবর্তন, কণ্ঠে যেন ক্রোধ ঝর্ণার মতোই ঝরছে। ছাড়ুন, এক কঠোরতায় কাঠখোট্টা কতটুকুতে। তন্ময় দুপাশ ঠোঁটের দিকে প্রসারিত হতে চাচ্ছে, তবে সেটি এখন করা যাবে না। তার গম্ভীর্যর ইমেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফ্লোরে গড়াগড়ি খাবে। তখন ওরু আর ভয় পাবে না। ওকে হাতে রাখার কৌশল হচ্ছে তার গম্ভীর্য মুখটা। সে গম্ভীর্য মুখটা ভুরুদয় উঁচিয়ে বলল, কথা আছে, দাঁড়া সামনে। শুনবো না। জবাবটা যেন জিব্বাতে রাখা ছিল অরুর। হাতটা ছাড়ানোর প্রয়াসে কম করছে না। তাতে কি নিত্য ব্যায়াম করা তন্ময়ের শক্তির সাথে আদতেও পারবে না? প্রশ্নই আসে না। বিন্দুমাত্র সুযোগও নেই সেটির। অরুর নরম হাত টেনে নিজের সামনে এনে দাঁড় করালো তন্ময়। কণ্ঠ নামিয়ে শুধালো, এই তোর বিশ্বাস আমার প্রতি? এতটুকু চিনিস আমাকে? ওরু ক্রোধ অভিমানে রূপান্তরিত হলো চোখের পলকে। সে নিঃশ্বাসের পূর্বে শুকনো মুখটুকুতে বিচিত্রা অমাবস্যাজনিত মেঘ জমল। মুহূর্তেই পলক ফেলতে অন্য পাশ থেকে বিড়বিড়িয়ে জবাবে বলল, আমার বিশ্বাস আর চেনা দিয়ে কার কি আসে যায়, বা কার কি দরকার? তন্ময় মাথা নুইয়ে ফেলল। অরুর মাথা বারবার চোখ বরাবর নিজের চোখানার বৃথা চেষ্টা চালালো। নরম তুলতুলে হাতটা গভীরভাবে ছুঁল, কণ্ঠে নর্মতা এনে প্রশ্নবাণ ছুড়ল, কিছু নয় তোর? তাহলে এমন আচরণ কেন করছিস? আমাকে অ্যাভয়েড কেন করছিস? রিজন কি আছে তাই বল। বৃষ্টির মাত্রা বাড়ল। রিমঝিম ধ্বনি তুলে ভিজিয়ে তুলছে চারপাশটা। তন্ময় টি শার্ট ভিজে অঙ্গ প্রত্যঙ্গে লেপটে গেছে। অরুর আরও দারুণ অবস্থা। সেদিকে এক প্রকার বৃষ্টি তন্ময় নিচ্ছে না। এক চিত্তে চেয়ে ওই মুখপানে চোখের ওপরে এসে ভিড় জমানো ছোট্ট ভেজা চুলগুলো। তার মুখে নম্রতা, কণ্ঠের নম্রতা বহুগুণ বাড়িয়ে তুলল। অরুর চোখ তুলে চাইল। নাকের পাটা দুটো ফুঁপে ফুঁপে উঠেছে। অভিমানী রূপে বলে উঠল, আমি একটা বেহায়া আর বড় রকমের স্যাঁচরা। নইলে এভাবে অন্যের ভবিষ্যৎ জামাইয়ের পেছনে ঘুরে বেড়াই। আমার মান সম্মান নেই, ঘৃণা নেই। ওর বাকিটুকু কথা বলার পূর্বেই পূর্ণতা পেল না। কর্ণকুহরে প্রবেশ করেছে বৃষ্টি আর অতি নিকটে দাঁড়ানো তন্ময়ের শ্বাস প্রশ্বাসের ধ্বনি। আগামবার্তা বিহীন একজোড়া উষ্ঠ এসে ছুঁয়ে দিল। সে স্তব্ধ হয়ে পড়ল। বড় বড় চোখে চেয়ে রইল আঁখি দুটি সামনে, মুখপানের দিকে। অরু
টলমল হলো শিরা উপশিরাগুলো। চেতনা সহ এভাবে যে এহেন কাজ করতে পারলো তন্ময়, ওর না পারছে সরতে আর না পারছে চেয়ে থাকতে। ঝট করে বুঝে নিল চোখ দুটো। তন্ময় নিমিষে কোমর ছেয়ে নিজের কাছ থেকে নিয়ে আসলো তাকে। সেদিনের মতোই শুধু ওষ্ঠছোঁয়াতে সীমাবদ্ধ থাকলো না, আজ মত্ত হলো, মাতোয়ারা হলো। সাত পাবার নৃত্যে মজলো। বারংবার নড়ে চড়ে ওঠা ছোট্ট ছোট্ট দেহখানা থেকে যত্ন নিজের সঙ্গে লিপ্ত নিল। চুলের নিচে গলিয়ে গরম অংশটুকু। ওর হাত দুটো তন্ময়ের বুকের মধ্যখানে টি শার্টের অংশভাগ তীব্রভাবে আঁকড়ে ধরে রাখলো। মুষলধারা বর্ষণের গতি, তন্ময়ের বুকের কাছটার থাকা দুটো শক্তি, অনাকাঙ্ক্ষিত অনিবার্য এক মুহূর্তে ওর উঁচু করে পাজরা এক যাত্রায় শক্তি হারালো। নিথর হলো বেসামাল খাঁচের পেছনে চলে এলো দুপা। একই সাথে সৃষ্টিও হয়নি। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে অরুর পায়ের তালে তাল মেলে তন্ময় কিছুটা পিছিয়ে গেল। অরুর রাগের বর্ষে পরস্পরের ওষ্ঠদ্বয় স্পর্শনে বাধা বেঁধে চলল বৃষ্টির মাঝে জলের কিছু ছিটে ফোঁটা। দীর্ঘদয় ওষ্ঠদ্বয় লেগে থাকার ফলে তন্ময়ের ওষ্ঠদ্বয় ছাড়লো, তবে সরল না। অরুকে ছাড়লো না, নিজের কাছে অতি নিকটে যত্নে রাখলো। ওর বন্ধ চোখের পাতাতে আঙ্গুল বোলালো। সাগরের থেকেও গভীর হলো তার কণ্ঠের সুর। আমি তোর ছাড়া অন্য কারো না, হতেও পারি না। অরু চোখ মেলে চাইলো, সাহস পেল না। স্পর্ধা কিংবা হৃদয়ের তাড়নাও পেল না। শক্ত করে বুঝে রাখে আখির পাতা তীর করে কাঁপছে তার। বৃষ্টির জলে ভেজা অতি রক্তিম ওষ্ঠদ্বয়। পুনরায় ওই উষ্টে মত্ত হওয়া থেকে নিজেকে দমন করলো তন্ময়। বৃষ্টি ফের নিল অরুর বদ্ধ দু চোখ থেকে, দৃষ্টি অন্যদিকে দিল। ধীরস্থর কণ্ঠে আবদার করে, টাকা। চোখ মেলে ওর মাথা নাড়ল। তার অর্থ দাঁড়ায় না। তন্ময় ওর ফোলা ফোলা গাল দুটো ধরে বলে, কেন না? আমি তো শাহজাহান আরবির সুগভীর চোখের ভেতরে দেখতে চাই। ওর চট করে চোখ মেলে চাইল, যেন নিশ্চিত হতে এই বাক্য, এই কণ্ঠের মালিক আদতে তার তন্ময় ভাই কিনা। সে ব্যক্তি সর্বদা তাকে কাছে রেখে দূরে ঠেলে দিয়েছে, যত্নে গড়ে অযত্নে প্রত্যাখ্যান করতে চেয়েছিল সে কিনা। তন্ময় ওর সুরভিনয়নের চেয়ে বিড়বিড় করে ওঠে, এতই সে চোখে চাইলেও আমি 7 সমুদ্র পার করেও অন্য সাগরে যেতে পারবো না। প্রেম সাগরের 7 সমুদ্রের অতলে ডুবে যাই, তবে সেটা শুধু আমার অরুর।